গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই দেখছো এডুকেশন উইথ সঞ্জীব চ্যানেল। তো আজকে আমরা পড়বো ফরাজি আন্দোলন সম্বন্ধে। চলো দেখে নেওয়া যাক কি কি জানা যায়। ফরাজি আন্দোলনটাও ছিল এর আগে যেমন আমরা পড়েছিলাম কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, সেই মতো এটাও ছিল একটা দরিদ্র মুসলিম শ্রেণীর বিদ্রোহ। এখানে দরিদ্র মুসলিম শ্রেণীর লোকেরা এই ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ফরাজি আন্দোলন, ফরাজি কথাটা আরবি শব্দ ফার্স থেকে এসেছে এবং ফরাজি আন্দোলন যার হাত ধরে শুরু হয়েছিল তার নাম হচ্ছে হাজী শরীয়ত উল্লাহ। হাজী শরীয়ত উল্লাহ, হাজী শরীয়ত উল্লাহ। এই হাজী শরীয়ত উল্লাহ জন্মগ্রহণ করে 1781 খ্রিস্টাব্দের বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে। তো হাজী শরীয়ত উল্লাহ 12 বছর বয়সে কলকাতার মত্তালানা বারাসত আলীর মক্তবে ভর্তি হয়। কেন ভর্তি হয়? ইসলাম ধর্ম সম্বন্ধে অধ্যয়ন করার জন্য। এবং সেখানে 12 বছর পড়ার পর সে কলকাতার ফুরফুরাতে আরবি ও ফার্সি ভাষা শিখে। তারপরে সে কি করে, মত্তলানা বারাসত আলীর সঙ্গে মক্কা চলে যায়। মক্কা চলে গিয়ে সেখানে ইসলাম দর্শন, ইসলাম তত্ত্ব সম্বন্ধে ভালোভাবে অধ্যয়ন করে 1818 খ্রিস্টাব্দে দেশে ফিরে। 1818 খ্রিস্টাব্দে দেশে ফিরে। এবার 1820 খ্রিস্টাব্দে তিনি একটি ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে ফরাজি। এই ফরাজি আন্দোলনের উদ্দেশ্য ছিল, ফরাজি আন্দোলন প্রথম দিকে একদম পুরোপুরি ভাবে ধর্মীয় আন্দোলন ছিল। এর উদ্দেশ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ। হাজী শরীয়ত উল্লাহ মনে করতেন যে আমাদের দেশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে বা অধীনে ছিল, তো সেই দেশ বা আমাদের এই দেশে মুসলমানদের বসবাসের যোগ্য নয়। তাই এই দেশটাকে তিনি দার উল হার্ব বলেছেন। আমি ওয়াহাবি আন্দোলন পড়াতে গিয়েও বলেছিলাম দার উল হার্বের কথা। দার উল হার্ব এর অর্থ হচ্ছে শত্রুর দেশ। তো হাজী শরীয়ত উল্লাহ সেই ইসলাম ধর্মটার ভিতরে যে কুসংস্কার ছিল সেগুলোকে দূর করে সে কোরআনের যথার্থ নিয়ম অনুসারে চালনা করতে চেয়েছিল। তো এইভাবে আস্তে আস্তে ফরাজি আন্দোলন তার আমলে বিস্তৃত ছড়িয়ে পড়ে। আর ঢাকা ছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কুমিল্লা, বাকরগঞ্জ এইসব জায়গায় ছড়িয়ে পড়ে। তারপরে 1837 খ্রিস্টাব্দে হাজী শরীয়ত উল্লাহর মৃত্যু হয়। হাজী শরীয়ত উল্লাহর মৃত্যু হয়। হাজী শরীয়ত উল্লাহর মৃত্যুর পরে এই আন্দোলনের নেতৃত্ব বা দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া।
ফরাজি, এই ফরাজি শব্দটা আরবি শব্দ ফার্স থেকে এসেছিল, যার অর্থ হচ্ছে ঈশ্বরের সেনানায়ক। তো হাজী শরীয়ত উল্লাহর পরে দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ করেছিল মোহাম্মদ মুহসিন, মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া, বা দুদু মিয়া। এই আন্দোলনের সময়কালটা লিখেছি এখানে 1838 থেকে 1857। এই সময়কালটা হচ্ছে মানে মানে কোন সময়ে ফরাজি আন্দোলনটা সব থেকে বেশি সক্রিয় হয়েছিল সেটা লেখা আছে এখানে। কিন্তু এটা যদি পুরোপুরি শুরু হয়েছিল বা শেষ হয়েছিল সেটা ধরা যায়, তাহলে 1818 থেকে 1906 হবে, এই পর্যন্ত ফরাজি আন্দোলনটা চলেছিল। তারপরে দায়িত্ব নিল মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া। মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া আন্দোলনটাকে কিন্তু তিনি ধর্মীয় আন্দোলন থেকে আস্তে আস্তে সামাজিক রাজনৈতিক আন্দোলনে নিয়ে আসে বা রূপ দেন, এবং তিনি মনে করতেন যে আমাদের সমাজে বা তখন দেশে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নীলকররা জমিদাররা রাজস্ব নিত, তিনি মনে করতেন যে আল্লাহর কাছে সব মানুষই সমান, এখানে সম্পত্তি বা কোনো কিছুর ওপরে কিন্তু মানুষকে বিচার করা হয় না, এবং যা জমি রয়েছে সবই কিন্তু আল্লাহর, তাই জমির রাজস্ব কাউকে দিতে হবে না। এটা মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া বলতেন। এবার মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া কিন্তু একটু কুসংস্কার মুক্ত হয়েছিলেন, মানে তিনি আহ ফকির, পীর বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় জায়গা সেগুলোতে দান দেওয়া বা অর্থ দেওয়া, সেগুলোতে যাওয়া, এসব বারণ করেছিলেন। তারপরে তিনি তার যে এলাকা, সেই এলাকাটাকে একটা হলকায় পরিণত করেছিলেন এবং কয়েকটি হলকায় বিভক্ত করেছিলেন। সেই এক একটা হলকায় 300 থেকে 500 500 ফরাজি পরিবার বাস করতেন, পরিবার বাস করতেন বাস করতেন এবং প্রতি হলকায় খলিফা নিযুক্ত করেছিল, প্রতি হলকায় খলিফা নিযুক্ত করেছিল, প্রতি হলকায় খলিফা নিযুক্ত করেছিল। মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার উঠে দাঁড়াতে বা রুখে দাঁড়াতে বলেছিল এবং সবার সহযোগিতা করেছিল। এই খলিফাদের কাজ ছিল কোনো জায়গায় সমস্যা হলে সেই জায়গায় সমস্যা সমাধান করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এইসব কাজ ছিল খলিফাদের। দুদু মিয়ার প্রধান কার্যালয়, দুদু মিয়ার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর, বাহাদুরপুর। দুদু মিয়ার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর, এবং তিনি কিন্তু এই আন্দোলনের জন্য সংগ্রাম বা প্রতিবাদ করার জন্য তিনি একটা লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছিলেন। লাঠিয়াল দিয়ে বিভিন্ন জমিদারদের উপর বা নীলকুঠির ওপর বা নীলকরদের ওপর আক্রমণ করা হতো, লাঠিয়াল বাহিনী গড়ে তুলেন। এক পুলিশ রিপোর্ট থেকে জানা যায় যে 1843 খ্রিস্টাব্দে 1843 খ্রিস্টাব্দে
তার অনুগামীর সংখ্যা ছিল ৮০,০০০। ৮০,০০০ এবং তার অনুগামীরা এত তার প্রতি মানে ভক্তি ছিল বা তাকে এত শ্রদ্ধা বা মানতেন তার কথা, যে তিনি যাই বলতেন তাই শুনতেন। তিনি যে কোনো জমিদারে বা যে কোনো জায়গায় যদি আক্রমণ করার কথা বললে সেখানে তারা সবাই মিলে আক্রমণ করত। তাহলে 1843 খ্রিস্টাব্দে ৮০,০০০ অনুগামীর সংখ্যা ছিল ফাজি আন্দোলন। অনুগামী অনুগামী আর একটা কথা, এই আন্দোলন কিন্তু পূর্ববঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল। যেখানে ছিল বাহাদুরপুর, কুমিল্লা, বাখরগঞ্জ, যশোহর ইত্যাদি ইত্যাদি জায়গায়, পূর্ববঙ্গের ইত্যাদি জায়গায় বিস্তৃত ছিল। আঠারোশো 1841 ও 1842 খ্রিস্টাব্দে ফরিদপুরের জমিদার মদন নারায়ণ ও জয় নারায়ণ ঘোষের বিরুদ্ধে অভিযান চালান। মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়াকে 1838 থেকে 57 খ্রিস্টাব্দের মধ্যে 4 বার বন্দী করা হয়। 1838 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে 4 বার বন্দী করা হয়। অতঃপর যখন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ দেখা যায়, তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকেরা কি করে, তাকে আলিপুর জেলে বন্দী করে। কত খ্রিস্টাব্দে? 1857 খ্রিস্টাব্দে তাকে বন্দী করে। 1857 খ্রিস্টাব্দে আলিপুর জেলে বন্দী করে। 1860 খ্রিস্টাব্দে মুক্তি পেলে বাহাদুর নিজের গ্রাম যে বাহাদুরপুর, সেখানে তার মৃত্যু হয়। এবার তারপরে যে দায়িত্ব নেই এই আন্দোলনে, তিনি হচ্ছে নোয়া মিয়া। মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়ারই পুত্র হচ্ছে নোয়া মিয়া। নোয়া মিয়া কিন্তু তার পিতার মতো না। তিনি এই আন্দোলনটা যে জাতীয় সামাজিক আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে তিনি আস্তে আস্তে ধর্ম সংস্কারে পরিণত করে এবং ধর্মীয় আন্দোলনে রূপ দেয়। আস্তে আস্তে এই আন্দোলন হীন হয়ে পড়ে এবং লুপ্ত হতে থাকে। তো এই ছিল আজকের ফরাজি আন্দোলন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর ইতিহাসের যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো থ্যাংক ইউ সবাইকে।